এই কথাগুলো আমি আগে কোনো সময় আপনাদেরকে বলি নাই, মানে বলার মতো পরিস্থিতি ছিল না। পরে আমি বড় বই শেষ পর্যন্ত পা পর্যন্ত ধরছি, দিকে সবার সামনে আমি মাটিতে বসে পড়ছি। এত বড় বিশ্বাসঘাতকতা, আমার ছেলে আজকে আমার চিনবেই না। আপনি শক্ত থাকেন, আচ্ছা ওয়েট এমনিতেই করো, আমার অনেক কথা বলতে ঝামেলা দাও, আমি শেষ চলতেছে। করি। আব্দুরের প্রতি আপনার চুপ দুর্বলতা থাকো, দেখলে আরো বেশি। বুঝতে পারবে না। তো আমার বিশ্বাস বড় বউ আমার দেখলেই চলে আসবে সেই জায়গায়। বড় বউ, আমি সবসময় ওর কাছ থেকে দূরে দূরে থাকতাম, এটাই আমার সবচেয়ে বড় ভুল। আমার একবার বলে তাদের মেয়ে বান্ধবীর বাসায় চলে গেছে, আর একবার বলে বাসায় আসছে, আমরা আসতে চলে যাবে। বড় বউ সবচেয়ে জঘন্য কাজ এটাই করছে। আমি বারবার বলতেছিলাম 5টা মিনিট থাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি একটাও কোনো এক্সট্রা কথা বলবো না, সরাসরি মূল কথা শুরু করব। বড় বউকে আনতে যাওয়ার পর কি কি হলো। তো বড় বউকে আমি পরপর 2বার আনতে গেছি। একবার তো গেছি শুরুর দিকেও যখন গেছে, আরেকবার গেলাম আমার ছেলের জন্মদিন উপলক্ষে। তো আপনাদেরকে আজকে আমি 2বারই বলবো, মানে দোনোটা ঘটনাই বলবো, 2বার আনতে যাওয়ার পর কি কি হলো। আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন, প্রায় 5 মাস ধরে অপেক্ষায় আছেন যে আমি বলবো প্রথমবার আনতে যাওয়ার পর কি হয়েছিল। ওই কথাটা আমি বলিনি, কেন বলিনি আজকে পুরো ঘটনা শোনার পরে বুঝবেন যে ওইটা বলার মতো পরিস্থিতি ছিল না। তো আজকে যেহেতু অনেক খারাপ কিছু হয়েছে, তো আমি শেষ পর্যন্ত সব কিছুই বলে দিব। আজকে আর কিছু ভিতরে রাখবো না, আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, না শুনলে বুঝবেন না। কিছু কিছু জায়গায় আমি হয়তো দেখবেন ইমোশনাল হয়ে যাব, তো দেখতে থাকেন। আমি আগে বুঝতে পারতেছি, আমি ওই বড় বউকে প্রথমবার আনতে গেলাম না, আনতে যাওয়ার পর থেকে একটা ঘটনা আমি বলতে পারি না। ওই ঘটনাটা শুনে মনে পড়লে আমার কান্না চলে আসে। তো সেই ঘটনাও আজকে আপনারা শুনতে পাইবেন। এখন আমি শুরু করি। বড় বউ কেন গেল এটা একটু জানা রাখা জরুরি। গেছে মূলত আমার ছোট বউর কারণেই গেছে। আমার ছোট বউ, প্রশ্ন আসতে পারে ছোট বউর কারণে কেন বড় বউ যাবে। যেহেতু বড় বউ সতীন নিয়ে সংসার করছে 4টা বছর, তো সতীন সতীনের মতো থাকবে, বড় বউ বড় বউর মতো থাকবে। সতীনের কারণেও কেন চলে যাবে? সতীন কি ওরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে এরকম কিছু? তো এরকম কিছু না। ওরা দুইজন সতীন হয়েছিল মূলত বেস্ট ফ্রেন্ড থেকে। আপনারা যারা বেস্ট ফ্রেন্ড আছেন তারা হয়তো একটা জিনিস মাঝে মাঝে বলেন নিজের বান্ধবীকে, যে আমরা দুজন সতীন হব, সতীন হয়ে 2 বান্ধবী একই জামায় সংসার করব, না হলে বিয়ের পরে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, তুই থাকবি এক জায়গায় আমি থাকবো এক জায়গায়, বন্ধুত্ব শেষ। তো বন্ধুত্ব টিকানোর জন্য অনেকেই এই ধরনের কথাবার্তা বলে, কিন্তু আপনারা হয়তো মজা করে বলেন। আমার 2 বউ জিনিসটা মজা থেকে সিরিয়াস ঘটায় ফেলছে, বাস্তব করে ফেলছে। তো ওরা দুইজন বেস্ট ফ্রেন্ড থেকে সতীন হয়েছে, অনেকটাই এতটুকুই। কাহিনী অনেক বড়, 1 ঘন্টার ব্লগ আছে ওরা কীভাবে সতীন হয়েছে। তো এত কাহিনী তো আজকে বলা সম্ভব না, আমি শুধু এতটুকু বলে রাখলাম, আপনারা বুঝছেন যা বোঝার। মানে ওরা ফ্রেন্ডশিপটা টিকানোর জন্য সতীন হয়েছে। আপনারা যেটা মজা করে তো মজা করে বলতেন, ওরা এটা বাস্তবে করে দেখাইছে, সিরিয়াসলি করছে। তো 4 বছর ভালোই চলছে। 4 বছর পরে আইসা মানে সতীনের সংসারে একদিন মনেই হবে সতীন না থাকলেই ভালো আছে। এটা হবেই, প্রতিটা সতীনের সংসারে হবে। আজকে হয় নাই, 5 বছর পরে হবে, 10 বছর পরে হবে। আমাদের ক্ষেত্রে হলো 5 বছর পরে। প্রথম ফেজ শেষ করলাম, এবার সরাসরি শুরু করি। তো বড় বউকে আনতে যাওয়ার পর কি কি হয়েছে। বড় বউ ভুল করতেছে, এবং বড় বউয়ের এখন উচিত না কারো কথা চিন্তা করা, শুধু উচিত আব্দুর রহমানের কথা চিন্তা করা। প্রতিটা মানুষ বুঝবে আব্দুর রহমান শুধু আমার কাছে ভালো থাকবে, দুনিয়ার অন্য কোথাও না। এখন কিছু মানুষ এসে আবেগে বলতে পারেন মা যদি নিয়ে বটগাছ তলায় থাকে তাও মায়ের কাছে শান্তি, এটা শান্তি সেটা শান্তি। আরে বাবা কেন? তো বাবা কি দোষ করছে? বাবা কি ফালাই দিয়েছে ছেলেকে? বাবা কোনো দিক দিয়ে কম ভালোবাসতেছে? মায়ের থেকেও তো এমন, তো বর্তমান দুনিয়ায় 2026 আইসা কত মারা আছে ছেলেদেরকে মানে দুনিয়া থেকেও বিদায় করে দেয়, এমন ঘটনা আপনারা নিউজ শোনেন নাই? তো এইগুলো এখন ওই আবার কত বাবাও আছে ছেলের জন্য জীবন দিয়ে দেয়। 2 দিন আগের ঘটনা, ছেলে ট্রেন রাস্তায় পড়ে গেছে দেখা, ট্রেনের নিচে পড়ে গেছে দেখা, বাবাও সহ লাভ দিল, মৃত্যুর হাত থেকে বাঁচছে। 2 দিন আগের নিউজটা কিন্তু। যাই হোক, যারা দেখছেন দেখছেন, এমন ঘটনার অভাব নেই। বাবা ছেলের জন্য জীবন দিয়ে দেয়, আবার অনেক মারা ছেলের জীবন কাইরাও নেয়, মারা ছেলের নামে মামলা করে। তো এখন আর কি ওই ভেদাভেদটা নাই। আমি আমার ছেলের জন্য জান, তা আর সামনে শুনলে আপনারা আরো ক্লিয়ার হবেন। তো আমি এবার মেইন কথা বলি, বড় বউকে আনতে যাওয়ার পর কি কি হইল। বড় বউকে প্রথমবার আমি যে আনতে গেলাম, আমার আম্মু আর ছোট বউ দুজন মেইন মানুষ যায় নাই। তো যাই হোক, আমার আম্মুর হাতে কিন্তু মাশাআল্লাহ মোটামুটি আম্মু সব সংসারটা ম্যানেজ করে। তো আম্মু যায় নাই, আচ্ছা যায় নাই সমস্যা নাই, আমি বলতেছি কি হয়েছে। বড় বউ কিন্তু, যেটা বললাম আপনাদেরকে, ভাড়া বাসায় থাকে। ও যেই বাসায় ভাড়া থাকতো ওই বাসায় আমি 2বার গেছি। একবার হচ্ছে বড় বউর সাথে যখন প্রেম করতাম তখন একবার গেছি, আরেকবার হচ্ছে বিয়ের পর, আমরা যেহেতু পালায় বিয়ে করছি ওর বাপ মার মানাইতে, আমরা বিয়ের 4-5 মাস পরে আরও একবার গেছিলাম। তো ওর মা অসুস্থ ছিল, সব কিছু মিলে আমরা আরেকবার গেছি। এই হচ্ছে 2বার যাওয়া। এই বাসাটা কই আপনারা অনেকে বললে চিনবেন, আবার গুগল ম্যাপেও দেখা যায়। রূপসা ঘাট আছে না, রূপসা ঘাট, আর হচ্ছে রূপসা পুলিশ, রূপসা মোড় যেটাকে বলে, একটা পুলিশ বক্স আছে না, এই এতটুক রোডের মধ্যেই বাসাটা। তো এবার যখন আমরা গেলাম বড় বউকে আনতে, আমি প্রথমেই গেছিলাম
ওই বাসায় আমরা নাইমাই রূপসা শহরের রয়্যালের মোড় নাইমাই প্রথমে গেছিলাম ওই জায়গায়, যাইয়া আর কি বাসাটা আমি উঠছি, ওইটা নাই, ওই বাসায় থাকে না। এটা আমি আগে থেকে জানতাম যে থাকে না, বড় বউ যখন আমাদের বাসায় থাকে তখনই কথা হয়েছিল ওরা বাসা চেঞ্জ করে অন্য একটা এলাকায় চলে গেছে, এটা আর কি আমি আগের থেকে জানি। তো এখন কথা সেটা না, বড় বউ ওই বাসাতে নাই জানি, তারপরেও গেছি আর কি মনের আবিলাসটা মিটাইতে আছে কি না গিয়ে দেখি। এখন আমাদের সাথে তাদের সাথে ফোনে কথা হয়েছে, আমরা বারবার চাইতেছিলাম যে ওদের বাসায় বসতে, যেহেতু আমার সাথে মানুষজন ছিল, তো ওদের বাসায় নিবে না, ওরা একটা ঠিকানা দেয়, বলে আমার দুঃসম্পর্কের মামা যা কথাবার্তা হওয়ার সেদিকেই হবে, আপনারা সেই বাসায় যান। তো তারা ঠিকানা দিয়ে দেয়, ঠিকানা কি বলে গোড়ার ছাতার মাথা বুঝি নেই। অটোওয়ালার সাথে কথা বললো, অটোওয়ালা পরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমরা 4 ঘন্টা বসে ছিলাম। 4 ঘন্টা পরে তারা আসছে, তারা আমাদেরকে মানে তার 4 ঘন্টা যে ওর বাসায় বসেছিলাম, মানে কোনো আপ্যায়ন কিছুই নেই। তো এগুলো বাদ দিলাম, কোনো সমস্যা নেই, আবার করে নেই। এবার কথা হচ্ছে আসলো 4 ঘন্টা পরে, এই 4 ঘন্টা আমার সাথে কী কী হয়েছে বলি একটু ছোট্ট করে। ওর মামা যে ভদ্রলোক আর কি এই বিচার সালিশটা করছে, তো উনি বাসায় ছিল, উনি আর কি আমার জেরা করতেছে দ্বিতীয় বিয়ে কেন করলাম, মানে ওনার প্রেজেন্টেশনটা এমন ছিল যে আমি বিয়ে করছি। এদিকে যে বড় বউ ছোট বউরে আনছে সেটা আর কি ওনারা বিশ্বাস করতে নারাজ। তো আমি তখন বললাম বিশ্বাস আপনি করবেন না কেন? আবার আমাদের অডিয়েন্সের এটা একটা কনফিউশন থাকে, ওরা যে 4 বছর আগে যখন ফ্রেন্ডশিপ ছিল ওদের যে চ্যাটিংগুলো সেইগুলো এখনও আছে, মানে দরকার পড়লে তখনও দেখানো যাবে ওর সাথে যে আমার কথা হয় নাই, ওরাই যে সতীন হয়েছে, বেস্ট ফ্রেন্ড ছিল, সতীন হয়েছে, ওদের গল্প ওদের কাছেই আছে, এটা মানে আমার বলার কোনো প্রয়োজন নেই। আর সবচেয়ে বড় প্রমাণ যেটা, বড় বউয়ের বাবা আসছিল আমার বাসায়, তো মানে যেদিন সতীন আনে ওরা বিয়ে করার আগের দিন বড় বউয়ের বাবা আসছিল, তো আসার পরে ওই যে সতীন আনবে মেয়ে পাগলামি করতেছে আমরা জানাইছি, তো উনি এইসব বুঝাই পারে নাই, বড় বউয়ের বাবার এক প্রকার অপমান করে বড় বউ বার করে দিছে যে আমি সতীন আনমই। তো ওনাকে আমি শেষ পর্যন্ত বললাম, তো বড় বউয়ের বাবার কাছে বড় বউ বলতে পারতো যদি আমি বিয়ে করতে চাই, বড় বউ বাবার সাথে চলে আসলো না কেন, বড় বউয়ের বাবার সাথে তো খারাপ আচরণ করলো কেন? আমি যদি বড় বউকে জোরও করতাম, ওর বাবার সামনে তো জোর করার কোনো রাস্তা নাই। আর পুরো এলাকাবাসী সব এক হয়ে গেছিল, ওর বাবা যেদিন আসছে, তারপর ওরে নিয়ে যেদিন আসছি, সব কিছু মিলে অনেক ঝামেলা হয়েছে। ওনার ওয়াইফ ছিল, ওনার ওয়াইফ পানি খেয়ে যাচ্ছে এই কাহিনী শুন না। তো আর কি কেমনে কি সম্ভব সতীন স্ত্রী আনছে, ওনারা আর কি এই জিনিসগুলা বিশ্বাস করতে পারতেছে না, মানায় নিতে পারতেছে, পুরো আকাশ থেকে পড়তেছে। যাই হোক, এগুলো এখন প্রমাণ তো আছে, প্রমাণের উপরে তো আর কিছু নাই, ওর বাবাই সবচেয়ে বড় প্রমাণ। পরে শেষ পর্যন্ত কথা হইতেছে, উনি আমার বিভিন্নভাবে যেটা করতেছে, তারপর আমার আত্মীয় স্বজন, আমার মামা বিশেষ করে সবচেয়ে বেশি অবদান রাখছে এই জায়গায়, কথা বলতেছে হুট করে বড় বউরা আসছে কথা বলার মাঝেই। তো এই জায়গায় আমার সবচেয়ে বড় দুঃখটা, বড় বউ যখন আসছে আমার বিশ্বাস ছিল বড় বউ আমার দিকে তাকাইলেই ইনশাল্লাহ চলে আসবে আমার সাথে, মানে আমার দেখার পরে বড় বউ আর থাকতে পারবে না। তো আমার বিশ্বাস বড় বউ আমার দেখলেই চলে আসবে, সেই জায়গায় বড় বউ আয়সা বসছে আমার দিকে তাকাই না। আমি বিশ্বাস করে বসে আসতে আমার বড় বউ আমার দিকে তাকাই চলে আসবে, বড় বউ আমার দিকে তাকায় না ভালো কথা, যখন তাকাইছে 5-10 মিনিট পরে আমি চোখ দিয়ে ইশারা করতেছি প্লিজ ঝামেলা করো না, চলে আসো, মানে আমি চোখ দিয়ে যতটা ইশারা দেওয়া যায় মানুষজনের সামনে অতটা দেওয়ার ট্রাই করতেছি, চলে আসো। তো পাত্তাই দেয় না কোনোভাবে। আর এখন যেই পার্টটা বলতে গিয়ে আমি হয়তো ইমোশনাল হয়ে যাব, বলতেও পারবো না ঠিকভাবে। আমার ছেলে একবার ওর মার কাছে যাইতেছে, একবার আমার কাছে আসতেছে, এরকমও বারবার করতেছে, এটা দিয়েই ওর মামা যেটা ওনার ওয়াইফ বলে উঠতেছে, এই দেখো এই ছেলে তো মা বাবা একটারও ছাড়া থাকতে পারবে না, এই জায়গায় কত মানুষ, এতগুলো মানুষ, ওরা কারো কাছে যায় না, ওর নানির কাছে যায় না, ওর মামা টামা কত মানুষ, কারো দিকে কোনো খেয়াল নাই। আব্দুর রহমানের পুরা দুনিয়া জুড়ে শুধু আমি, ওর মা, আর থাকতেছিল বেশি সময় আমার কাছে আসতেছে আবার যাইতেছে, এটা দেখে সবাই আনন্দ পাইতেছিল। কয়েকজন অবাকও হইতেছিল যে আব্দুর রহমান আমার মোটামুটি এতদিন পরে দেখাও ভুলে নাই। প্রথমবার তো আনতে গেছিলাম, খুব বেশি দেরি হয় নাই, তো আমারে ভুলে নাই, আমারে চিনতে পারছে, এই জিনিসটা দেখেও অনেক অবাক হয়েছে। তো এই হচ্ছে আব্দুর রহমানের কাহিনী। আব্দুর রহমান আমার বাবাটা আমার মনে রাখতে পারছে, ওইটা আমি অনেক বেশি অবাক। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আব্দুর রহমান হয়তো এতদিন আমার ভুলেই গেছে, আমার এখন আর চিনবে না। ওই দিন যেমন আমার কাছে আসছে, এখন ওর কাছে মনে হইব আমি আর কি অন্য কেউ, আগন্তুক কোনো মানুষ, মানে ওর কাছে নিজের বাবাও গেলে এখন মনে করবে কি ওরা মনে হয় ছিনতাই করতে আসছে, ওরা মনে কিডন্যাপ করতে আসছে, এইরকম একটা অবস্থা আব্দুর রহমানের এখন মনে হবে। সেই জায়গায় আমি ওর বাবা ওর সবচেয়ে ভালোবাসার মানুষ। আব্দুর রহমানের আর একটা কথা বলে নেই, আব্দুর রহমান যখন ছোট ছিল, ছোট থাকার মধ্যে ঘুমাইতো মাঝে মাঝে, এমন অনেকবার হয়েছে, 1-2 দিন অলৌকিকভাবে হয়েছে এমন না, কমপক্ষে 30-40 বার হয়েছে ও রাতে ঘুমায়, পুরা টাইমে ঘুমাইতে বাবা 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 করতে ঘুমাইতো।
আর একটা কথা, আব্দুর রহমান রে আমার কাছ থেকে কেউ নিতে পারতো না, কেউ নিতে পারতো না। মানে তুমি বলো, মজা টজা দিয়ে মানুষজন যখন অফার করতো, বাচ্চা কাচ্চা কী করে আইসা পড়ে, কোনো দিন যাইতো না, মজা দিলেও যাইতো না, ওরা আমার কাছ থেকে নিতেই পারবে না। দুনিয়ার যে কোনো কিছু বিনিময় ওর বাবাকেই লাগবে, এই পরিমাণ ভালোবাসে ছোট্টবেলা থেকে আমার সাথে আমার ছেলেটার। এমনকি কেউ যদি হাতের মধ্যে কিছু একটা ওর আকর্ষণীয় কিছু রাখছে আর ওর বাবা শুধু খালি হাতেই দাঁড়ায় আছে, তারপরে ও বাবার কাছেই যাবে। ও বাইরে যাক, যেই জায়গায় যাক, আমার একবার দেখলেই হয়েছে। আমি সবসময় কি করতাম, আমার ছেলেটার থেকে পালায় পালায় থাকতাম। আমার দেখলে ছাড়ে না, আমি কোনো কাজ টাজ করতে পারি না, কাঁদতেই থাকে। আমি সবসময় ওর কাছ থেকে দূরে দূরে থাকতাম, এটাই আমার সবচেয়ে বড় ভুল। আমার বাবা আমার থেকে এতটাই দূরে চলে যাবে। আচ্ছা যাই হোক গাইস, আমি বলছি না আব্দুর রহমানের এই কথা, আজকে কথাগুলো বলতে গিয়ে আমি অনেকবার ইমোশনাল হয়ে যাব। আমি তাড়াতাড়ি করে শেষ করে দিই ভিডিওটা। তো আব্দুর রহমান এই ছোটোবেলা থেকে অন্যরকম টান, দুনিয়ার কেউ নিতে পারতো না ওরা আমার কাছ থেকে। সেই ছেলেটারে বিশ্বাস করে বড় বউয়ের সাথে দিছে, আর এত বড় বিশ্বাসঘাতকতা আমার ছেলে আজকে আমার চিনবেই না। আপনি শক্ত থাকেন, আচ্ছা ওয়েট এমনিতে করো, আমার অনেক কথা বলতে ঝামেলা দাও, আমি শেষ চলতেছে, করি। আব্দুরের প্রতি আপনার দুর্বলতা চুপ থাকো। দেখলে আরো বেশি করবে। আচ্ছা এই জন্যই ছোট বউ মাঝে মাঝে বলে না যে আমার তোরে নিয়ে আমরা যাইতে দেয় না কেন, আমার তোরে নিয়ে যাইতে দেয় না কেন। আর দিব, আর জীবনে কোনোদিন কারো কাছে দিব না। আমার ছেলে মেয়ে, আমার মেয়েও আমার অনেক ভালোবাসে। তবে মেয়েও কারে বেশি ভালোবাসো, বাবাকে বেশি ভালোবাসি। বাবা ছাড়া মেয়েও কিছু বুঝে না, তো ওর মারাও ভালোবাসে না, কাউরেই না। ছেলে মেয়ে দুইটাই আমার বেশি ভালোবাসে। তবে আব্দুর রহমানের বিষয়টা কি, আমার তোর সারাদিন আমার সাথে থাকলেও রাত্রেবেলা আবার ওর মারে ছাড়া কিছু বুঝে না। রাত্রেবেলা আমার তোর মারি ঘুম পাড়ায় দিতে হবে, মারি লাগবে। আবার গোসল করার পরে গামছা টামছা বাইদা দেয় না, এই ক্ষেত্রে ওর মারি লাগবে। আব্দুর রহমানের ভাই দুনিয়ার কিচ্ছু না, বাবা পাইলেই হয়েছে। ঘুমের সময় বাবা বাবা করতে করতে ঘুমায়, বললাম না, বাবা ছাড়া কিছুই বুঝে না। এই কথাগুলো আমি আগে কোনো সময় আপনাদেরকে বলি নাই, মানে বলার মতো পরিস্থিতি ছিল না। এখন বলতেছি। আচ্ছা মেয়ের কথা বলি, অনেক বড় হয়ে যাবে এগুলো বলতে গেলে। তো আব্দুর রহমান এমন করতেছে, তো আমি ওই টাইমটায় বড় বাড়িতে সবাই সবার মতো কথা বলতেছে, আলোচনা হইতেছে, আমার দুনিয়ার কোনো দিকে খেয়াল নাই। আমার খেয়াল শুধু আব্দুর রহমানের দিকে, আর হচ্ছে গিয়া বড় বউয়ের দিকে। কখন তারা, আমি বারবার বুঝাইতেছি তুমি ফিরে আসো, ফিরে আসো, চলে আসো। পরে আমি বড় বউয়ের শেষ পর্যন্ত পা পর্যন্ত ধরছি, দিকে সবার সামনে আমি মাটিতে বসে পড়ছি। বড় বউয়ের মার পা ধরছি, বড় বউয়ের ভাইয়ের পা ধরছি, বড় বউয়ের পা ধরছি, সবার পা আমার সরাই দিতেছে। ওন খুব আত্মসম্মান লেগে যেতেছে, আমি পা ধরতেছি, ঠিকই পা ধরতেছো কেন তুমি, এটা সেটা। তো কিন্তু আমার কষ্টটা কেউ বোঝার চেষ্টা করতেছে না। আমি যে থাকতে পারতেছি না আমার ছেলেটারে ছাড়া, বড় বউয়ের ছাড়া। তো আমি অনেক বুঝাইছি, হইতেছে না। বড় বউর সাথে আমি অনেক বুঝাইয়া শেষ পর্যন্ত আমার আচরণ দেখা সব কিছু মিলে হয়েছে, যে বিচার করতে পড়ছে সে নরম হয়ে গেছে, বড় বউ নরম হয় না। উনি বলতেছিল ছেলেটারে দেখে তো ভালো মানুষ মনে হয়, এইভাবে বলতেছিল। আল্লাহ হয়তো ওনার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছিল অলৌকিকভাবে। ওনার তো নরম হওয়ার কোনো প্রশ্ন না, ঠিক না? নরম হইলে আমার বড় বউ হবে, বড় বউর মা হবে, যাদের সাথে আমার পরিচয় 4-5 বছর ধরে। ওনারা নরম হয় না, উনি নরম হয়ে বলতেছে কি, ছেলেরা দেখে তো ভালোই মনে হয়, তোমরা একটা সুযোগ দাও। অনেক পাগলামিন হয়েছে, আমি আজকে সব ডিটেলস বলতেও পারতেছি না, বুঝতেই পারতেছে না আমার অবস্থাটা। এই জন্যই গাইস আমি আর কি 5 মাস ধরে জিনিসগুলো এড়াই যাইছি, এড়াই গেছি। কি হয়েছে বলতেছি না, আপনার বারবার জিজ্ঞেস করেন বড় বউকে আনতে যাওয়ার পরে কি হয়েছে, বলেন না কেন, বলেন না কেন। আমি ওই পরিমাণে শক্ত আজ পর্যন্ত হয়ে উঠতে পারতেছি না যে ফুল ঘটনাটা আপনাদেরকে বলবো। তো যাই হোক, শেষ পর্যন্ত উনি নরম হয়ে গেল। উনি আর কি এক পর্যায়ে আমার একটা শর্ত দিয়ে বসলো যে তুমি নিবা বড় পরে 20 লাখ টাকা কাবিন দিতে হবে। আমি বাবা উনি বলার আগেই রাজি হয়ে গেছি, সাথে সাথে 1 সেকেন্ড দেরি হয় নাই। সময় 20 লাখ কেন, আপনি যা বলবেন, যত শর্ত দিবেন, আমি দরকার হইলে বড় বউর বাড়িতেই থাকবো। বড় বউ যে বাড়িতে থাকে আমার একটা আলাদা রুম দিতে বললেন, আমি মাসে মাসে 10,000 টাকা দিয়ে দিব। আমি এইভাবে বলছি, টাকা কোনো সমস্যা নাই, কোনো কিছুর কোনো সমস্যা নেই। জাস্ট আমার ছেলের সাথে আমি কোনো ডিভোর্স চাই না, বড় বউয়ের সাথে আমি কোনো ডিভোর্স চাই না। আমি সংসারটা টিকে রাখতে চাই। আর আমার ছেলের আমি এসে দেখে যাবো, অর্ধেক দিন মাসের অর্ধেক সময় ওর সাথে থাকবো, মালদে অর্ধেক সময় আমার মায়ের বাড়িতে থাকবো। আর আমি তো আর বলতে পারি না অর্ধেক দিন আমার ছোটো বউয়ের কাছে থাকবো, মেয়ের কাছে থাকবো। আমি বলতে হচ্ছে আমার মায়ের বাড়িতে থাকবো, যেভাবে আর কি বলতে হয়। তো বলছি ভালো কথা, আর বলছি ওইদিকে থাকবো। বড় বড় মা কোনোভাবেই রাজি না, না আমার বাড়িতে থাকার কোনো পরিবেশ নাই, থাকতে পারবো না, এটা সেটা, এটা কি হয় নাকি। আমি বললাম হয় না, তাহলে আমি বাড়া বাসা নিয়ে থাকবো, খুলনায় থাকবো, চোখের সামনে থাকবো। তো তখন বলে কি, চোখের সামনে থাকলেই কি, তোমরা বাসায় কি হইতেছে না হইতেছে এগুলো কি আমরা জানবো? আর আমার মেয়ের আমি এত দূর তোমার বাড়িতে দিবো, আমরা আগেই বিয়ে দিতে চাই নাই। মানে ওই যে এত দূর দেখা, খুলনা নারায়ণগঞ্জ অনেক ডিস্টেন্স না, তার আগেই বিয়ে দিতে চায় নাই। সেই জিতগুলো এখন দেখাইতেছে আর কি সব কিছু মিলে। তারপরে উনি আর কি বিচারক যে ছিল, বিচারকই বলতেছি, ওর মামা নরম হইলো, বলতো 10 লাখ টাকা 20 লাখ টাকা কাবিন করতে রাজি হয়ে গেলাম। কিন্তু আমার মামার তরফ থেকে রাজি হইলো না।
উনি বললো 5 লাখ টাকা কাবিন করতে। শেষ পর্যন্ত এইগুলো নিয়ে অনেক ঝামেলা হয়, আপনারা বুঝেন, এগুলো নতুন করে বলার কিছু নাই। শেষ পর্যন্ত জিনিসটা এসে ঠেকছে 10 লাখে। আমার তো বাবা 10 লাখেও সমস্যা নেই, 20 লাখেও সমস্যা নেই, 50 লাখেও সমস্যা নাই। আমার কথা হচ্ছে আমার ছেলেরা আমার বাড়িতে ফিরে আনা, আমার কাছে ফিরে আনা। আমি তো আর ডিভোর্স দিব না, আমি কাবিন নিয়ে ভয় পাবো কেন? যারা বুঝমান বুঝাছে আব্দুর রহমান কোন জায়গায় ভালো থাকবে। ওর ভাই এখনো ওকে বিয়ে করে নেই, বড় বউয়ের ভাই। বিয়ে করলে আব্দুর রহমানের পরিবেশটা কি? ওনার বাড়া বাসায় থাকে, 2টা রুম নিয়ে থাকে, আবার ওয়াশরুম 10, যাই হোক, রান্নাঘর সব কিছুতে অনেক সমস্যা আছে। তো এইগুলো আমার ছেলেটা এই পরিবেশের মানুষ না, সবাই সব কিছু বুঝে। শেষ পর্যন্ত ওর মামা অনেক বুঝা জোর ঠোট দিয়ে রাজি করলো, কোনো সমস্যা হবে না, যা। ওর মারাও বুঝাইলো। তো বড় বউ কোনোভাবেই রাজি হইতেছে না। তো কিন্তু বড় বউয়ের মা শেষ পর্যন্ত নরম হয়েছে একটু। নরম হওয়ার পরে কি হয়েছে, ওর মামা যখন দেখলাম রাজি হয়ে গেছে, নরম হয়েছে, আমরা রিকোয়েস্ট করলাম বড় বউ যেহেতু রাজি হয় না, আমার বড় বউর সাথে 10টা মিনিট একটু আলাদা কথা বলতে দেন, বড় বউরে বুঝাই। তো বড় বউরে নিয়ে রাজি হইল, উনি দমকা টমকা পাঠায় বললো, বড় বউ এটাও আসতে রাজি হয় না। তো আসলাম, আসার পরে বড় বউরে আমি বুঝাইতেছি। তো বড় বউয়ের মা এই জায়গায় আবার একটা কাজ করছে খুবই খারাপ। খারাপকে খারাপ বলবো, ভালোটাকে ভালো। উনিও আসছে সাথে, ওনার এই জায়গায় আসাটা উচিত ছিল না। আসছে, ভালো কথা। আমি কি করছি, প্রথমে বুঝাইতেছি, ও পরে আবার মাটিতে বসে বড় বউয়ের পা ধরে বুঝাইতেছি, তুমি প্লিজ চলো আমার সাথে, কি লাগবো, কোন সমস্যা, চলো। তখন বড় বউ মানে কথাবার্তা এমন, আমি যে এত কিছু করতেছি, বড় বউ শুধু পা সরাই দিতেছে। আর বড় বউর মনে হইতেছিল আমার প্রতি অনেক রাগ। ওই যে আমি মাঝে মাঝে বলছি না, তুমি আমার জীবনটা নষ্ট করছো, তুমি ওরে আনছো, তোমার বিয়ে করার পরে আরেকটা বিয়ে করেছো, আমার লাইফটা পুরো শেষ করে দিছো, তোমার বিয়ে না করলে সমস্যা ছিল না। তো এই সব কিছু মিলে আর কি বড় বউ আমার প্রতি এক আকাশ পরিমাণ রাগ। ও চোখে মুখে দেখতেছিলাম, ওর কথাবার্তায় দেখতেছিলাম, এটা সেটা বলতেছিল, আমি না থাকাতে তো আপনার ভালো হয়েছে, আপনি বাচ্চা গেছেন, ঢং করেন না, ছোট করে নিয়ে ভালো থাকেন, ইত্যাদি অনেক আর কি মানে ঠেলা মারা কথা বলতেছিল, একটার পর একটা অনেক রাগ দেখাইতেছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা যখন আবার পারতেছি না বড় বড় বুঝাইতে, তো যাইতেছে বড় বউ, যাইতেছে হাইটা, আর আমি বলতেছি প্লিজ তুমি এবার গিয়ে বলো আমি চলে যাবো, রাজি হয়েছি। আমি আর কি আমার মতো করে বুঝাইতেছি। তো গেলাম। আমার বড় বউয়ের ভাইয়ের যে কটা বন্ধু বান্ধব ছিল না, বন্ধু বান্ধবের মধ্যে একজন বলতেছে কাবিনটা আগে করি, কাবিনটা করার পরে মজা যা দেখাইতেছি। উনি আর কি আলাদাভাবে বলতেছিল, আমাদের সাইড থেকে একজন শুনে ফেলছে। এইটা শোনার পরেই আর কি মামা টেকনিক্যালি কথাটা ঘুরাই দিয়েছে যে ওর আম্মু আসুক, ওর আম্মু আইসা মানে আমার আম্মু আইসা 10 লাখ টাকা কাবিন দিয়ে একবারে নিয়ে যাবে। আজকে যেহেতু নরম হয়েছে, আপনারাও রাজি হয়েছেন দেওয়ার জন্য, সব কিছু মীমাংসার দিকে আসবো, ওর আম্মু আসুক। তো এইটা আর কি ওই যে আমার মামা আর কি এই জায়গায় বাঁচার জন্য এক প্রকার টেকনিক হারাইছে। ওনারা আরও স্টাম্প করতে চাইছে 6-7টা, অনেক 6টা স্টাম্প, অনেকগুলা শর্ত। তো স্টাম্প করতে চাইছে। স্টাম্পটা আবার কি করছে জানেননি, উনি একটা রাফ কাগজের মধ্যে লেখছে, স্টাম্পে লেখে নাই কিন্তু, রাফ একটা কাগজের মধ্যে কয়েকগুলো শর্ত লেখছে। আর স্টাম্পের যে কাগজটা ওইটা ছিল আবার একদম সাদা। স্টাম্পে ওরা চাইলে না অনেক খারাপ কিছু লিখতে পারতো, খালি স্টাম্পের মধ্যে, ব্লাঙ্ক স্টাম্পের মধ্যে অনেক কিছু লেখা নেওয়া যায় না, আমি সেটা বুঝাতে চাইতেছি। তো ওনারা আর কি এরকম একটা চালাকি করার চিন্তা ভাবনা করতেছিল আমার সইটা পাইলি। তো শেষ পর্যন্ত ওই কথা শোনার পরে আমিও চিন্তা করে দেখলাম সব কিছু মিলে আম্মুর হয়ে জায়গা জরুরি। আমি এখন আজকে করতেছি, ওই ছেলেটা যে ছেলেটা এই কথাটা বলছো, অয় আবার আমি যে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে পড়ছি, আমাদের নারায়ণগঞ্জের অয় আবার এই কলেজের স্টুডেন্ট। এই কথাগুলো এখন আজকে আমি বলে দিতেছি, যেহেতু মানে দ্বিতীয়বার আনতে যাওয়ার পর কী হয়েছে এটা হলে শুনলে আপনারা বুঝবেন। এই জন্য আজকে আমি বলতেছি, এইগুলো তো আগে বলার মতো বিষয় না, যে চালাকি ধরে ফেলছি এটা সেটা, এগুলো তো এখন বইলা দিলে ওনাদের মতো সতর্ক হয়ে যাবে। তো এখন আর কোনো বসাবসি নাই, যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা গাইস, মেয়েরে ঘুম পাড়াবে, ছোট বউ চলে গেছে, আমি এখন মূল কথাগুলো বলে ভিডিওটা শেষ করে দিই। কোন জায়গায় ছিলাম, সম্ভবত ওই যে কাবিনের ব্যাপারটা আমরা ধরে ফেললাম যে আজকে করা ঠিক হবে না সব কিছু মিলে। এখন 10 লাখ টাকা ধরেন কাবিন দিতে তো সমস্যা নেই, কিন্তু এটা নিয়ে যদি কাবিনটা করার পরে ওদিকে রাস্তায় বের হওয়ার পরে ওনারা যদি আমাদের উপরে হামলা করে, মাইট দেয়, ওই জায়গায় থাকা অবস্থায় আমার আর কি 2-3 বার মারতে আসছে। একবার খুব সিরিয়াসলি মারতে আসতেছে, তখন আমার মামাই উল্টা আমার জোরে জোরে মারটা শুরু করে দিছে আর কি। আমার একটা কথার কারণেই ওই জায়গায় ওর ভাই মারতে আসতেছিল, পরে আমার মামাই আমার মেরে দেয়, তুমি এগুলা কি বলো বড়দের মতো ইত্যাদি ইত্যাদি বলে আমার মারতেছিল। তো মারার পরে উনি আর কি থাইমা যায়। শেষ পর্যন্ত আর মামাও, ওই যে আমার বড় বউর মামাও ধমক দিতেছিল, আমার বাড়িতে থেকে কোনো মারামারি হবে না, এগুলো তোরা যা করার পরে করিস, বাইরে গিয়ে করিস, আমার এদিকে থেকে আমার কথা শুন আর কি, এইভাবে ওদেরকে ঠান্ডা করার জন্য বলতেছিল। তো সব কিছু মিলে কাবিন না করা দুই দিনকে ভালোই হয়েছে, টাকাটা বাড়ানো, কাবিন করা বলতে কাবিনের টাকা না বাড়ানোতে শেষ পর্যন্ত ভালোই হয়েছে। কারণ যদি এটা বাড়াইতাম, ওনারা যদি শেষ পর্যন্ত গায়ে হাত তুলতো বা ওনাদের ইচ্ছা ইন্টেনশন যদি খারাপ থাকতো, তখন আমরা আর কি ফাইসা যেতাম পুরোপুরি। এখন 2 লাখ টাকা তো কোনো টাকাই না,
ঠিক আছে, 10 লাখ টাকাটা আবার অনেক টাকা, এই একটা অবস্থা। 2 লাখ টাকার ঝামেলার মধ্যে দেওয়া সম্ভব, ম্যানেজ করতে পারবো, 10 লাখ তো ম্যানেজ করা সম্ভব না। যাই হোক, শেষ পর্যন্ত অনেক কথা, শেষ পর্যন্ত আমরা যখন চলে আসবো, চলে আসার পরে আর কি মোটামুটি জিনিসটা একটু ঠান্ডার দিকেই, যে আমার আম্মু আসবে, সব কিছু একবারে টাকা পয়সার হিসাব সব কিছু দিন শেষে আম্মুরই করতে হয়, তো করে একবার আম্মু নিয়ে আসবে। অনেকটাই ঠান্ডার দিকে ওর পরিবার, কিন্তু বড় বউ ওর আচরণ ঠান্ডা হয় নাই, শেষ পর্যন্ত দেখছি ঠান্ডা হয় নাই। যখন আব্দুর রহমানের নিয়ে নাইমা যায়, নাইমা যাওয়ার সময় একটা ঘটনা ঘটে। আমিও, আব্দুর রহমান আমার কোলে ছিল, আমি বলতেছিলাম যে গাড়িতে আমি তুলে দিয়ে আসি, সাথে ওর ভাই ছিল। তো আব্দুর রহমানের যখন ওই নিয়ে গাড়ি পর্যন্ত যায়, গাড়িতে যাওয়ার পরে আব্দুর রহমান আমারে জড়ায় ধরে আছে, আমার কাছ থেকে যাবে না। বড় বউ বলতেছে ডাইপার চেঞ্জ করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। বড় বউ মানে কথাবার্তা, আমাদের বিচারের কথাবার্তা পুরোপুরি ওখানেও শেষ হয় নাই। বড় বউ বলতেছে আব্দুর রহমানের নিয়ে আমি বাসায় চলে যাই, ডাইপার চেঞ্জ করতে হবে, ক্ষুধা লাগছে, ঘুম পাড়ানো, এটা সেটা নানান অজুহাত দিতেছিল। তো চলে যাবে, এটা মোট কথা। তাই আমি বলতেছিলাম আমি গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসি। তো সাথে আবার ওর ভাই মা নামছে। তো বড় বউ আর বড় বউর মা এই জায়গা থেকে চলে যায়, ওর ভাইরা ছিল। তো চলে যাওয়ার আগ মুহূর্তে আব্দুর রহমান যখন চলে যায়, তখন আমি বড় বউরে বারবার রিকোয়েস্ট করতেছিলাম আব্দুর রহমান আমার কাছ থেকে যাবে না, আমার কোলে জড়ায়া ধইরা আছে। তো আব্দুর রহমান আমার কাছ থেকে যে যাবে না, মানে এত জোরে কান্না, যখন আমার কুচ লিগে বড় বউ একদম মনে হয় আমি ওর স্বর্ণ গয়না চুরি করে নিয়ে যাইতাছি, আমারে জাস্ট ডাকাত ধরছে, আমার থেকে টান না নিয়ে গেছে। এটা ছো মেরা চার টান দিছে চিল পাখির মতো, পরেটা ব্যথাও পাইছে টান যখন দিছে। এমন কান্না কানছে, ধরেন 1 কিলোমিটার দূর থেকে বা আধা কিলোমিটার তো হবেই, এত দূর থেকে আমি ওর কান্না শুনতেছি, এত ভয়ানকভাবে কানতেছে বাচ্চাটা, কান্না আসতেছে। যখন গাড়িটা মোড় ঘুরছে, গলিতে ঢুকে গেছে আরেকটা, ওই গলি থেকে পর্যন্ত পড়ার কান্না আসতেছে। আব্দুর রহমান হয়তো ওই দিন বুঝছে এটাই আমার বাবার সাথে আমার শেষ দেখা। মানে ওই যে একটা ভালোবাসা আছে না আমার সাথে, আমার চিনছে। পরের বার যখন আমার বাবারে দেখবো, আমি আমার বাবারে চিনতেই পারবো না। আব্দুর রহমানের মনে জিনিসটা খেয়ালিয়ে লাগছে। আরেকটা আপনাদের অলৌকিক ঘটনা বলি, আব্দুর রহমান যখন চলে যায়, মানে আমার বাড়ি থেকে বড় বউ যেদিন যায়, এর আগের দিন বড় বউ আমার আব্দুর রহমানের নিয়ে আমি ঘুরতে বেরিয়েছি। আমাদের এদিকে কাইকাটেক ব্রিজ আছে, ব্রিজে গেছি। আমার বাবাটা কোনো সময় রাস্তা বেরোলে বমি করে না, ওই দিন বমি করছে। বমি করার পরে আমারে অন্যরকমভাবে জড়ায় ধরে আছে। তারপর বাসায় যখন আসছে, ওর চোখ মুখটা ফ্যাকাশো, ও আমার জড়ানো ছাড়তেছে না। তো ওই দিনই ও যাওয়ার আগেও বুঝছে, আর লাস্ট ওই দিন যেই কান্নাটা কানছে, ও বুঝতে পারছে আমার বাবারে নেক্সট বার যখন দেখবো, আমার বাবার আমি চিনবই না, এটাই শেষ। আমার বাবার আমি চিনতেছি, ওই ছোটবেলা থেকে একটা ভালোবাসা, এটা তো এখন শেষ। আমার পোলা তো মানে চিনিই না, এখন দেখলেও চিনে না। আবার মাঝখান থেকে পরীক্ষা টরীক্ষাটা এবং কথা কম বলা হয়েছে, চিনি না, দেখলে সামনাসামনি দেখলে এখন আমার কাছে আর আসবেও না। এটা আমি বুঝতে পারতেছি একটা বাচ্চার কয়দিন মনে রাখতে পারে। তো এই হচ্ছে গিয়ে কাহিনী। ছোট বউ, বড় বউ সবচেয়ে জঘন্য কাছে এটাই করছে। আমি বারবার বলতেছিলাম 5টা মিনিট থাকো আব্দুর রহমান, আমার কোলে একটু ঘুম পাড়াই, অতদিন পরে পাইছি, একটু খাওয়াই, একটু পরে নাও। না, ও চলেই যেতে হবে। কি করে যে নিয়ে গেল আব্দুর রহমানের, বড় বউরে আমি এটার জন্য মাফ করবো না, এটার শাস্তি বড় বউ পাবেই। শাস্তি যে পাবে, খুব ভয়ানক শাস্তিই পাবে। আমি বলতেছি শাস্তিও পাইবা না, আমি মাফও করে দিব, সবই ঠিক হবে। সময় আছে, এখনও ডিভোর্স হয়নি, ছেলেটাকে নিয়ে চলে আসো। যা করতেছো খুব বাড়াবাড়ি করতেছো, বাড়াবাড়ির পরিণাম ভালো হবে না। তো যেটা বললাম, ওই প্রথমবার যা ঝামেলা হয়েছে হয়েছে, আর কিছু বলার মনে হয় না প্রয়োজন আছে। শেষ পর্যন্ত কথা এইটাই হয়েছে যে আমরা ইসলাম করতেও রাজি, কাবিন দিতেও রাজি। আম্মু গিয়ে আর কি ফাইনালি সব কিছু করবে, আম্মুরে ছাড়া শেষ সিদ্ধান্তটা নিতেছি না, ওনার আমার ভালো লাগছে। তো কথাবার্তা হয়েছে, শেষ পর্যন্ত আমরা যখন চলে আসবো, চলে আসার সময় আব্দুর রহমান নিয়ে এই কাজটা করলো। পরে আমি আবার উপরে গেলাম, আরও কথাবার্তা হয়েছে, ওইগুলো বলার আর আপাতত প্রয়োজন নাই। এবার আসি দ্বিতীয়বার আনতে যাওয়ার টাইমে কী হইলো। তো এখন কথা হচ্ছে আমার আম্মুরে নিয়ে আমি পরে কবে গেলাম, বড় বউকে আনতে যে বলছে আম্মুকে নিয়ে যাব, ওই আম্মুরে নিয়ে আম্মু 10 লাখ টাকা কোনোভাবেই কাবিন দিবে না, 10 লাখ টাকা আম্মু দিবে না কোনোভাবেই না। আমার সামর্থ্য থাকলে আমি গিয়ে আনতাম। এই ভিডিওগুলো আমি আপনাদেরকে অনেক দিছি মাঝে মাঝে, যে বড় বউয়ের কারণ, মানে আমার মায়ের কারণে আমার বড় বউকে আনতে পারতেছি না, এমন ভিডিও আমি দিছি। এই হচ্ছে গিয়ে কাহিনী, আম্মু দিতে রাজি না, কোনোভাবে কাবিন এত টাকা বাড়াবে না। তো সব কিছু মিলে আমি আপনাদেরকে এইসব ঘটনা আগেও বলছি। এরপরে ছোটো বউয়ের সাথে একটার পর একটা ঝামেলা, বড় বউকে আনতে যাওয়ার এদিক দিয়ে সম্ভব হলো না। এদিকে মেনলি কিন্তু আম্মুরে লাগবেই, কারণ টাকার হিসাবটা। আর ওইদিকে আমার আম্মুরে মানে সব কিছু মিলে ওনার ফ্যামিলি থেকে, বড় বউয়ের ফ্যামিলি থেকে আম্মুরে আমার থেকে বেশি মানে, এমন একটা অবস্থা। তো আম্মুরে লাগবেই সব কিছু ফাইনাল সিদ্ধান্ত করতে। স্ট্যাম্পের সই আমার আম্মুর স্ট্যাম্পের সই নিবে, এই কথাটা বলতে ভুলে গেছিলাম। স্ট্যাম্পে আমার আম্মুর সই নিতেই হবে তাদের, এর আগে তারা কিছু করবে না। তো যাই হোক, পরে দ্বিতীয়বার আনতে যাওয়ার আগে ছোটো বউয়ের সাথে একটার পর একটা ঝামেলা, আনতে যাওয়া সম্ভব হইতেছে না। আর বড় বউয়ের হাব ভাবও আমি অত ভালো দেখি নাই দেখা আমি আর কি ওই
আমিও আর কি আমার পক্ষ থেকে জান প্রাণ দেওয়ার চেষ্টা করি নাই। ওইবার আমার ছেলে যে সময় আমার থেকে টাইমটা নিয়ে গেছে, ছেলেটা এতদিন হয়ে গেছে, পরবার দেখলে আমার আর চিনবেই না, এই কষ্ট আমার মধ্যে এখনও রয়ে গেছে। তাও ছেলের জন্মদিন শেষ পর্যন্ত, জন্মদিন উপলক্ষে যাওয়া যেটা, তো কি করলো এবার বড় বউ যাওয়ার আগে বলতেছে এবার আনতে যাইতে না। মাঝখানটা শেষ পর্যন্ত আম্মু আর ছোট বউর সাথে অনেক ঝামেলা, তাদেরকে রাজি করাইলাম। রাজি করানোর পরে ছোট বউ আম্মু দুজনেই যাবে, কিন্তু এবার কথা হচ্ছে বড় বউ না করে দিতেছে, আনতে আসবেন না, আপনারা আসলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। ও তার আগে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, তো ওই যে ওদিকে শেষমেশ এই কথাগুলো হইতেছিল বড় বউয়ের দুঃসম্পর্কে মামার বাড়িতে, যে কথাগুলো হইতেছিল আমি রিকোয়েস্ট করতেছিলাম বারবার 2টা দিন আমি একটু আপনাদের বাসায় থাকতে দিই। মানে বাবা, আমার ছেলে এসব বা যাই হোক, আমার 4 বছরের সংসারে আমার কোনো দিন একটা দিন আমি তাদের বাসায় থাকি নেই। ওই শুধু একবার থাকছি, বড় বউরে নিয়ে যে গেলাম ওই দিনও আর কি একদিন 24 ঘন্টা পূরণ হয় নাই। গিয়ে পৌঁছাইছি ধরেন 12টার দিকে, আর আইসা পড়ছি ভোর 4টার দিকে, 4টার বাসে উঠে চলে আসছিলাম ওই দিন সকালে, ফাল্গুনি বাসে আইসা পড়ছিলাম। তো 4টা আর হচ্ছে গিয়া পৌঁছেছি 12টা, 24 ঘন্টাও হয় নাই, কোনো দিন থাকি নাই। এই জায়গায় আমি বলতেছি 2টা দিন থাকি, তো ওই যে মূল্য নাই। দিন শেষে আমি যে পা ধরলাম, এত কিছু করলাম, ওনাদের থেকে 1000 গুণ সব কিছু থেকে বেশি আছে। তাও ছেলের জন্য আর বড় ভালোবাসার জন্য এতটা নিচে নামছি, কোনো পাত্তা নেই, কোনো দাম নাই। ওই যে আমার যে আরেকটা বউ আছে, এই হচ্ছে কি মূল সমস্যা। ওর পরিবার থেকে না থাকলে তারাই বাবা জোর করে মায়া এসে উঠাই দিয়ে যেত, এটা সন্দেহ নাই। ওই বউ থাকাতে দিন শেষে তাদের সমস্যা হয়ে গেছে। এদিকে এই বউটাও কিন্তু তাদের মেয়ের কারণে জুড়ছে, মাঝখান দিয়ে সবচেয়ে বেশি কষ্ট পাইতেছে। নির্দোষ আমার ছেলে, আমার মেয়ে, ছেলেটা বেশি কষ্ট পাইতেছে। মেয়েটাও বাইরে অনেক ভালোবাসে, একসাথে বাচ্চা 2টা বড় হয়েছে, 24 ঘন্টা একসাথে, ঘুম খাওয়া দাওয়া সব কিছু। বাইরে ছাড়া আমাদেরও কষ্ট হয়েছে না, অনেক বড় কষ্ট পাইছে। তো এখন আর বেশি কথা না বলি, দ্বিতীয়বার যে আনতে যাব, বড় বউ এবার ভয় পাইছে। আমার বড় বউ আমার আম্মুর অনেক ভয় পায়, তো আম্মুরে নিয়ে বড় ছোট বউরে নিয়ে আমি সবাই যাইতেছি। আগের বার কিন্তু আমরা কোনো পুলিশও নেই নাই, কোনো পরিচিত লোকও নেই নেই, ভাবছি ঝামেলা হবে না, চলে আসবে, বাড়িতেই গিয়ে উঠবো। কিন্তু দিন শেষে ওরা যা বলছে সেটাই করছে, অপমান যা করার করছে। তো এবার যে আমি বড় বউকে আনতে যাব, তো আম্মু ওরা বললো কি আমি যদি যাই আম্মুরে নিয়ে, ছোট বউরে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। একবার বলে হচ্ছে তাদের মেয়ে চলেই গেছে, কোন বান্ধবীর বাসায় গেছে, বড় বউয়ের মা কাজটা কি করছে। একবার বলে বান্ধবীর বাসায় গেছে, এই যে এবার রিসেন্ট ঘটনা, এবার আনতে যাওয়ার ঘটনা। একবার বলে তাদের মেয়ে বান্ধবীর বাসায় চলে গেছে, আর একবার বলে বাসায় আসছে, আমরা আসতে চলে যাবে, আমরা যাতে না আসি। আর বাসাও তো আমরা ওইভাবে চিনি না, যদিও বাসা বের করা যাবে। আমি চাইতেছিলাম না এত ঝামেলা হোক, আমি আম্মুরে আর ছোট বউরে বুঝায় বলি যে আমিই চাই। আমি বড় বউকে আনতে যাওয়াটাও যাইতে পারতাম না, যদি আম্মু বাসায় থাকতো আমার হয়তো আটকেই রাখতো শেষ পর্যন্ত। যেহেতু জানেন আম্মু ছোট বউর সাথে রাগ করে আসে নাই, কিন্তু আম্মু যাইতো, বড় বউকে আনতে যাইতো, কারণ আব্দুর রহমানের জন্মদিন এবার আর কি সবারই নরম হয়েছে, যাইবো। এই জিনিসটা বড় বউ নষ্ট করলো নিজের হাতে দইরা। তো আম্মুর ঝামেলা, এইসব ঝামেলা নিয়ে এখন ডিটেলস বলার সময় না। তো শেষ পর্যন্ত আমি গেলাম, আর কি হইলো এটা বলি। আমি গেলাম, আমি একাই গেলাম, রাত্রে বার হয়ে গেলাম। তো এখন তো যাইতে খুব বেশি সময় লাগে না, পদ্মা ব্রিজ আছে, ডাইরেক্ট বাসে উঠলে 5 ঘন্টায় অনায়াসে চলে যাও। গিয়ে পৌঁছালাম, গিয়ে আমি বড় বড় ফোন দিছি। বড় বড় ফোন দেওয়ার পরে ওনারা তো না করছে, আসতে না, ভাবছে আসবো না, আবার নতুন কোনো ঝামেলা করবো। তো যাই নাই, যার মনে করছে যাবো না। কিন্তু গিয়া যখন ফোন দিছি, বড় বউর মাথা মতো খায় গেছে। তো খুশির কাছে দিছে, দিয়ে বলে কি এই নে সাকিব তো এই জায়গায় এসে পড়ছে, খুলনা এসে পড়ছে। তো বড় বউ আমার ধরে বলে আপনাদের আসতে না বলছি, আমি কি চলে যাবো এই বাড়ি থেকে, আমি এখনই চলে যাইতেছি। তো আপনি বাড়িতে আস্তে আস্তে আমার পাইবেন না, বাড়ি খুঁজে বার করেও লাভ নাই। তারপরে আমি তো আছে ওর তালে, আমি আছি আমার তালে, আমার ছেলের টানে। 5টা মিনিট কথা বলছি, 5টা মিনিট ঝোরে কান্না করছি গাইস। রাস্তাঘাটে মানুষও দেখছে চলে গেছে, অপরিচিত একটা মানুষ। আমি ছিলাম হচ্ছে রয়্যালের মোড়ে, খুলনা রয়্যালের মোড়ে, চিংড়ি মাছটা আছে না, চিংড়ি মাছটা এই পাশে একটা বড় ওটা কমিউনিটি সেন্টার না কি জানি। যাই হোক, আমি ওই জায়গায় দাঁড়ায় কথা বলছি, 5টা মিনিট পুরা কান্না করছি। তারপরে আমি বলতেছি তুমি একটাবার আসো, আমি তোমার বাড়িতে যাবো না, আমি কোনো ঝামেলা করতে আসি না, আমি একা আসছি। ও বলতেছে আপনি যদি বাড়িতে এসে ঝামেলা করেন খুব খারাপ হবে, আমি চলে যেতেছি, বাড়ির ঠিকানা দিবে না, বাড়িতে গেলে যদি হামলা করি। তারপর আমি বললাম তুমি রাস্তায় আসো, তোমার বাড়ি তোমার মানুষজন সবাই নিয়ে আসো, আমি শুধু ছেলেটার সাথে থাইকা দেখা করে চলে যাবো, তুমি যদি নাও যাও সমস্যা নেই। আমি অনেক রিকোয়েস্ট করে রাখে দিলাম, শেষ পর্যন্ত বলছে কান্না করতেছি, ঠিক আছে আসতেছি, এ পর্যন্ত বলছে যে আমি আসতেছি, দেখি জানাইতেছি। তো জানাবো গোয়া 1 ঘন্টা, আমার কোনো খবর নাই। আমি আধা ঘন্টা ওয়েট করছি, আধা ঘন্টা পরে ফোন দিছি, ধরে না, 1 ঘন্টা পরে গিয়ে ফোন ধরছে। ফোন ধইরা সবচেয়ে নিকৃষ্ট কাজটা করছে এই জায়গায়, ধরে বলে আমি বেড়াইতে চলে আসছি, ডিস্টার্ব করেন না, এদিকে মানুষজন আছে, মানুষজনের সামনে কথা বলতে পারবো না। এখন আমি যদি ওরা গালিও দিই কম হবে, যা বলি কম হবে,
কি বলা দরকার আপনারা জানি না, আপনারা কজন জ্ঞানী মানুষ আছেন আমার কথা বুঝছেন, যে কজন বুঝছেন তারা বুঝবেন এই জায়গায় কি করা উচিত। কিচ্ছুই আমি বললাম না, বলতেও পারবো ইউটিউবের রেজিস্ট্রেশনে খুব একটা সমস্যা হবে না, কিন্তু বললাম না। দিন শেষে আমি আব্দুর রহমান অনেক ভালোবাসি, আর আমার বাচ্চার মা, আমি সম্মানটুকু রাখলাম। এখন কথা হচ্ছে সম্মান দেখা দেখে কিছু বললাম না, যেই কাজটা করছে কেউ সহ্য করবে না, বেড়াইতে চলে গেছে, ফোন কাইটটা দিয়া আমি ওই জায়গায় কিছু বলি নেই, আর কাইটা দিয়ে আমি চলে আসছি ফেরত। তো এই 1 ঘন্টার জার্নি, 1 ঘন্টা আমি এই কথা বলার পরে আর কিছু বলার থাকে আপনারাই বলেন, আর কোনো মুখ থাকে? আমারে বললো জানাইতাছি, নিয়ে চলে এসে বেড়াইতে এসে আবার এই কথা বলে কি যে আমার মানুষ আছে আশেপাশে, এখন কথা বলতে পারবো না, ফোন দিয়ে জ্বালাবেন না, ডিস্টার্ব করবো, খুব বাজেভাবে বলছে গেছে। আমি তখন নর্মালি বললাম। তো এই হচ্ছে ঘটনা। তো এখন কি করব, আইনি পদক্ষেপে যাওয়ার সময় যা করার আপনারা দেখতে পাবেন সামনে। আজকে শুধু এতটুকু বললাম কি কি হয়েছে। খুব খারাপ কাজ করছে, আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি। খুব অল্প সময় আছে বড় বউ, তোমার হাতে ঝামেলায় গেলে খুব খারাপ হবে। তুমি ফিরে আসো, যেটা সবচেয়ে সুন্দর হয়, ছেলেরে নিয়ে তুমি বলো আমরা সবাই মিলে গিয়ে নিয়ে আসি। 10 লাখ টাকা কাবিন দিতে আমি রাজি হয়েছি, এত ঝামেলা সত্য। কিন্তু আম্মুর ওই মামা বলছে কাবিন এত টাকা দিয়ে না, ওদের হাবভাব ভালো না, স্টাম্পে সই, এগুলো করে আনার কোনো মানে হয় না। আসলেই তো এগুলো করে মানার কোনো মানে হয় না। মামলা করলে তো আমি আরও আগেই পারি, কিন্তু মামলা করে বউ নিয়ে ভাত খামো এই চিন্তাটা করি নেই। তো এই হচ্ছে কি অবস্থা। এখন যাই না কোন দিকে যায়। আমার ছেলেরা তো কোনো দুনিয়ার কোনো আইন নাই যে ছেলে বাবা দেখতে পাবে না, প্রতি সপ্তাহে দেখতে পাবে। 7 বছর হইলে বাচ্চা বাবা নিয়েও আসতে পারে, বাচ্চা কি বলে এটাকে বাবার বাড়িতে আইনা সপ্তাহে একদিন রাখতেও পারে। ঠিক আছে, আইন অনেক দূর। আর পৃথিবীর কোনো সুস্থ মানুষ ওই পরিবেশে আমার ছেলেরে দিবে না। আইন আদালত, আমিও তো এখন এনএসইউ লতে ভর্তি হয়েছি। আল্লাহ, ওই ল সাবজেক্টটা নেওয়া আমার জন্য একটা আশীর্বাদ হয়েছে এক প্রকার। এখন বুঝি এখন ভালো ভালো শেষ করতে পারি নাকি। সবশেষে খুব খারাপ হবে, খুব খারাপ হবে। মামলায় যাও, যেই যাও, খুলনা থেকে ঢাকা মামলা চালানো বড় বউদের পক্ষে অত সহজ না, জিনিসটা অনেক কঠিন হবে, অনেক জটিল হবে। সব কিছু মিলে বলতেছি, বাড়াবাড়িতে না গিয়া জিনিসটা সমাধান করাই বেস্ট। এখন দেখো তোমরা কি করো, আমরাও যা করার করতেছি। এবার আর নর্মালি কিছু সমাধান হবে না।